দেখো, আজ আমরা নিউটনের গতিসূত্র অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, একটা কিছু কথা বলে নেওয়া ভালো যে নিউটনের গতিসূত্র এই অধ্যায়টায় এই মেকানিক্স এই অংশের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের মধ্যে বলের বিশ্লেষণ এবং বল প্রয়োগের ফলে কী কী ফলাফল পাওয়া যায়, গতীয় ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা দেখা দেয় এবং গতিগুলো কিভাবে পরিবর্তন হয় এবং বল কোন দিকে প্রয়োগ করতে হবে এবং কোনো একটা বস্তুর উপরে একাধিক বলগুলি ক্রিয়া করলে সেই বলের লব্ধি নির্ণয় করতে হবে কিভাবে। তো এই সমস্ত বিষয়গুলো বর্ণনা করা আছে। তবে এই অধ্যায়টা অনেক বড় এবং অধ্যায়টার মধ্যে বহু রকমের গাণিতিক সমস্যা হতে পারে এবং বহু রকমের বলের বিশ্লেষণ, অর্থাৎ ধরো টান বা সংঘর্ষ, এর ফলে ভরবেগের পরিবর্তন, অথবা টানের ফলে একটা কপিকলের মধ্যে অথবা কোনো একটা মসৃণ টেবিলের উপর রাখা বস্তুকে যদি টানা হয় তখন তার উপরে কত বল সৃষ্টি হবে, সংযুক্ত বস্তুসমূহের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়া বা ক্রিয়ার পরিমাণ কত, সংযুক্ত বস্তুতে একটা জায়গায় বল প্রয়োগ করলে অন্যান্য বস্তুগুলোর মধ্যে কত ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো এই অধ্যায়ের মধ্যে আছে। তো আমরা যখন এই অধ্যায়গুলো এগুলো আলোচনা করছি তখন এত বিস্তারিতভাবে এগুলো আলোচনা করা বিশেষ করে এই অনলাইন ক্লাসের পক্ষে সম্পূর্ণভাবে সম্ভবপর নয়। তো তোমরা বিভিন্ন বইতে গাণিতিক সমস্যা যেগুলো আছে, তো সেই গাণিতিক সমস্যার কীভাবে সমাধান করতে হবে বা তার উদাহরণগুলিকে দেখবে। তো দেখার ফলে বুঝতে পারবে যে একটা বস্তুর ওপরে যখন বল প্রয়োগ করা হয় তো তখন এই বিভিন্ন এই বলগুলোর লব্ধি কোন দিকে হবে এবং কোন বস্তুটা কোন বস্তুকে ধরে টানবে বা তার প্রতিক্রিয়া বল হিসেবে টানটা কোন দিকে ক্রিয়া করবে এবং তার ফলে লব্ধি বলের পরিমাণ কত হবে এবং তার ফলে সমগ্র বস্তু বা বস্তু সংস্থা বা একটিমাত্র বস্তুর ত্বরণ কত হবে এবং কোন দিকে হবে। তো এই সমস্ত বিষয়গুলো অনেক বিস্তারিত এই নিউটনের গতিসূত্র অধ্যায়ে আছে। তো যেহেতু অনলাইন ক্লাসে অনেক অনেক সমস্যা, অনেক লিমিটেশন আমাদের থাকে, সেই জন্য সম্পূর্ণ বিস্তারিতভাবে একটা বিষয়ের ব্যাখ্যা দেওয়া এই অনলাইন ক্লাসে যেহেতু আমাদের ইন্টারাকশন সম্ভব হচ্ছে না, তো আমরা প্রত্যেককে পৃথক পৃথকভাবে ক্লাসে বসে জিজ্ঞাসা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে তার ঠিক বোঝা সম্ভব হলো কিনা প্রত্যেকের পক্ষে। এবং কোনো একজন যদি বুঝতে না পারে তখন তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো তৈরি হয়, তো সেই প্রশ্নগুলো থেকে আমরা আবার সেটাকে আবার যখন ক্লারিফাই করি তখন অন্যজনের ক্ষেত্রে সেই সুবিধাটা হয়। অনেকে হয়তো ক্লাসের মধ্যে একটা প্রশ্ন বলতে পারে না, কিন্তু তার মনে সেই প্রশ্নটার উদয় হয়েছে, তো সেই প্রশ্নের সলিউশনটা করে দেওয়া হয়। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মেকানিক্সের ক্ষেত্রে অনেক ব্যাপকভাবে থাকে, প্রচুর প্রশ্ন থাকে এবং অনেক খুঁটিনাটি বিষয়ে অসুবিধাগুলো থেকে থাকবে। তো সেই জন্যে এই অসুবিধাগুলোর যা যা হবে, তো পরবর্তীকালে যখন আমরা এখানে ক্লাস করবো যে অসুবিধা প্রশ্নগুলো থাকবে সেগুলো আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা সেগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে তখন আলোচনা করবার চেষ্টা করব। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা যেগুলো আছে সেগুলোর দিকে আমরা লক্ষ্য করব। তো আমরা একটা একটা করে অঙ্কগুলো বলবো, তো বলার পর সেখান থেকে আমরা সলিউশনটা দেওয়ারও চেষ্টা করব। তো দেখো তো সলিউশনটা কেমন হয় আর কি। তো প্রথমেই আমরা একটা প্রশ্ন বলছি। দেখো, এগুলো আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো যে আমরা যে প্রশ্নগুলো এখানে গাণিতিক সমস্যাগুলো করাচ্ছি, তো একটা একটা সাবজেক্ট যখন আমরা পড়ব তখন সেই সাবজেক্ট পড়ার সময় দেখা যায় যে নিচু ক্লাসগুলোর ক্ষেত্রে একটা বই থেকেই সমস্ত সমস্যাগুলোর প্রায় সমাধান হয়, সঙ্গে একটা সহায়িকা বই হলেই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমরা উঁচু ক্লাসগুলোয় চলে যাব, 11, 12 বা তার বেশি, বা আমরা যখন জয়েন্টের দিকে লক্ষ্য রেখে পড়াশোনাগুলো করব, তখন কোনো একটা নির্দিষ্ট বই আমাদের সম্পূর্ণ সাফিসিয়েন্ট হয় না। তো সেই জন্যে নিজেদের যে টেক্সট বই তোমরা ব্যবহার করছো এর বাইরেও যদি অন্য কোনো বই থাকে বা সংগ্রহ করা সম্ভব হয়, তো সেরকম একাধিক বই হাতের কাছে রাখলে ভালো হবে, বা পুরনো বইও এক্ষেত্রে অনেক সুবিধাজনক।
অনেক সময় শুধুমাত্র প্রশ্নোত্তরেরও কিছু বই পাওয়া যায়, নতুন বা পুরনো কেনা যেতে পারে, কোনো অসুবিধা কিছু নেই, বা অপরের কাছে সংগ্রহ করা যেতে পারে। আবার কিছু ইংরেজিতে লেখা বই আছে যেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ বিষয়গুলো দেওয়া থাকে, তো সেইগুলোও একটু দেখবে। তার ফলে কী হবে, কোনো একটা চ্যাপ্টারে যখন থিওরিটা পড়া হয়, অনেক সময় দেখবে থিওরিটা পড়া হয়ে গেল, কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করবার সময় কিছু কিছু সমস্যা দেখা দেয় যে মনে হয় যে এই যে থিওরি, এই যে গাণিতিক সমস্যাটা, এর থিওরিটা যেন ঠিক আমি করিনি। তো সমস্ত গাণিতিক সমস্যাগুলোর থিওরিগুলো করা অল্প সময়ের মধ্যে সম্ভবপর নয়। তো সেই জন্যে গাণিতিক সমস্যা বা তার উদাহরণ বইতে যেগুলো দেওয়া আছে বা অন্যান্য বইতে যেগুলো দেওয়া আছে সেগুলো বিশেষভাবে করবার চেষ্টা করবে যাতে, এবং তার ফলে সেই সমস্যাগুলোর সময় দেখবে যে বল কোন বস্তুর উপর কোথায় প্রযুক্ত হচ্ছে এবং ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কোথায় কোন দিকে প্রযুক্ত হচ্ছে, তার ফলাফল কী, বা অলিক বল বা ইত্যাদি নানা রকমের কিছু থাকবে। তো সেই বলগুলির জন্য কোন দিকে ফলাফলটা পাওয়া যাবে ইত্যাদিগুলো তখন খেয়াল করলেই খানিকটা আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হয়ে আসবে। তো যখন আমাদের কাছে তোমরা উপস্থিত হবে তখন আমরা বিষয়টা আরও বিস্তারিত করবার চেষ্টা করব, যদিও সময় অনেক চলে যাচ্ছে, তো আমাদের গোটা বইটা নিয়ে আমাদের অনেক সমস্যা, তো তবুও আমরা যতটা পারবো সহযোগিতা করার চেষ্টা করব। দেখো আমরা অঙ্কটা বলছি প্রথম, সেটা হচ্ছে যে ধরো 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 1 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলো। শুরুতে বস্তুটি স্থির অবস্থায় থাকলে অন্তিম বেগ কত? আরেকবার বলছি, দেখো 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 1 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। শুরুতে বস্তুটি স্থির অবস্থায় থাকলে এর অন্তিম বেগের পরিমাণ কত হবে? তো চলো আমরা এটার সমাধানটা দেখি। এখন আমরা জানি যে বস্তুর ভর এখানে দেওয়া আছে, আমরা এটাকে গাণিতিক সমস্যা 1 ধরলাম। তাহলে এক্ষেত্রে বস্তুর ভর এখানে দেওয়া আছে সমান হলো m, এটা হলো বস্তুর ভর m, এবং m ইকুয়াল টু আমাদের এখানে m সমান এখানে 500 গ্রাম, ঠিক আছে, ইকুয়াল টু আমরা এটাকে লিখব 0.5 কেজি, 0.5 কেজি, এবং এর প্রাথমিক গতিবেগ নেই, তাই স্থির অবস্থা থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে কিউ ইকুয়াল টু এখানে 0 পাওয়া গেল। এরপরে এর ওপরে প্রযুক্ত বলের পরিমাণ বলে দেওয়া হয়েছে, প্রযুক্ত বলের পরিমাণ হলো 1 নিউটন, প্রযুক্ত বলের পরিমাণ এখানে 1 নিউটন হলো দেওয়া আছে, এবং যে সময় বলেছে টাইম টি ইকুয়াল টু হচ্ছে এখানে বলা হয়েছে 1 সেকেন্ড, 4 সেকেন্ড এইভাবে বলা হয়েছে। এবং 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 1 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। বস্তুটি স্থির অবস্থায় ছিল, এখন অন্তিম বেগের পরিমাণ কত হবে? লক্ষ্য করে দেখো, নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেখান থেকে আমরা জানি এটা F ইকুয়াল টু mv মাইনাস mu বাই t, F ইকুয়াল টু mv মাইনাস mu বাই t, এবং দেখো u ইকুয়াল টু 0 আছে, অতএব আমরা এখান থেকে বলতে পারি F ইকুয়াল টু mv বাই t, অতএব mv সমান ft। নিউটনের দ্বিতীয় গতিসূত্র ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে আমাকে যেটা নির্ণয় করতে দিয়েছে অন্তিম বেগের পরিমাণ, দেখো অন্তিম বেগের পরিমাণ হলো v, অতএব v সমান ft বাই m। মানগুলো আমরা এখানে বসিয়ে দেব, দেখো অতএব আমরা এখানে মানগুলো বসাচ্ছি। v ইকুয়াল টু f এর মানটা এখানে আমরা পেয়েছিলাম কত? 1 নিউটন, t হচ্ছে 4 সেকেন্ড, m এর পরিমাণ হলো 0.5, অতএব v সমান
ইকুয়াল টু 8। অতএব অন্তিম গতিবেগের যে পরিমাণ, অন্তিম গতিবেগ এই এককটা দেখো মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, বিষয়টার দিকে আরেকবার লক্ষ্য করো। এখানে বলেছে যে 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 1 নিউটন বল ক্রিয়া করে 4 সেকেন্ড ধরে। বস্তুটি প্রাথমিকভাবে স্থির অবস্থায় ছিল, তাহলে অন্তিম গতিবেগ কত? আমরা দেখো সরাসরি নিউটনের দ্বিতীয় যে গতিসূত্রটা আছে F = mv - mu/t বা F = mf, এই সমীকরণটা ব্যবহার করেছি। এই সমীকরণে দেখো mv হলো অন্তিম ভরবেগ আর mu হলো প্রাথমিক ভরবেগ, t হলো সময়। তাহলে u = 0, কারণ বস্তুটি স্থির অবস্থায় ছিল। এই বিষয়টার দিকে খেয়াল করবে, যখনই কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তখন u = 0। অতএব আমরা এখানে পাচ্ছি F = mv/t, তারপরে কোণাকুণি গুণ করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন, mv = ft, তাহলে v = ft/m। দেখো আমরা সমীকরণটাকে ছোট করেছি, তারপরে মানগুলো আমরা আগেই পেয়েছিলাম। F = 1 নিউটন আর t আমরা এখানে পেয়েছিলাম 4 সেকেন্ড, আর m এটা সিজিএস পদ্ধতিতে দেওয়া ছিল 500 গ্রাম মানে 0.5 কেজি, বা এখানে বলা যেতে পারে হাফ কেজি। অতএব v আমরা পেলাম 4 × 10/5, দশমিকের জন্য উপরে 10 করে করলাম, অথবা হাফ করে করলেও হবে 8। তাহলে অন্তিম গতিবেগের পরিমাণ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা এখানে করলাম, প্রথমে আমরা করেছি ডাটাগুলো যেগুলো বইতে দেওয়া আছে সেটা আমরা প্রথমে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমাদের যেটা অজানা, কি আমাদের জানতে চেয়েছে দেখে সেই অনুযায়ী আমরা সমীকরণটাকে এখানে সেট করেছি। করার পর গাণিতিক সমস্যার সমাধান করে আমরা অন্তিম গতিবেগ পেলাম 8 মিটার পার সেকেন্ড। এবং আমরা ফাইনালি এটা লিখবো যে শুরুতে বস্তুটি স্থির অবস্থায় থাকলে এর অন্তিম গতিবেগের পরিমাণ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এরপরে চলো প্রবলেম নাম্বার 2 দেখবো আমরা এখন। প্রবলেম নাম্বার 2 দেখো, প্রবলেম নাম্বার 2তে বলা হয়েছে যে 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হলো। দেওয়ালের গড় বাধা কত? আরেকবার বলছি দেখো, 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হলো। দেওয়ালের গড় বাধা কত? এটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রাথমিকভাবে আমরা যে সমস্ত ডাটাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা প্রথমে লিখে নেব। দেখো এখানে m সমান বস্তুর ভর, m সমান বস্তুর ভর, m সমান 50 গ্রাম, 50 গ্রাম ইকুয়াল টু হলো 50 ইন্টু 10⁻³ কেজি। ঠিক আছে, 50 ইন্টু 10⁻³ কেজি ইকুয়াল টু আমরা এটাকে এইভাবে লিখতে পারি 5 ইন্টু 10⁻² কেজি। গড়টা পাওয়া গেল। এরপরে বলেছে যে 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় ছিল। তাহলে গতিশীল যেহেতু ছিল তাহলে প্রাথমিক গতিবেগ এটা 400 মিটার পার সেকেন্ড। দেখো প্রাথমিক গতিবেগ এখানে ছিল 400 মিটার পার সেকেন্ড, আমরা সেটা এখানে লিখেছি। 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল।
এরপরে দেখো বলছে একটি বুলেট দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হয়। তাহলে 20 সেন্টিমিটার মানে এস, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 20 সেমি ইকুয়াল টু আমরা পাচ্ছি 0.2 মিটার। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো যে আমরা যখন একটা গাণিতিক সমস্যার সমাধান করছি তখন এককগুলিকে সব একদিকে করে নিয়েছি, অর্থাৎ এক জাতীয় করে নিয়েছি। ভরটা গ্রামে ছিল, কেজিতে করেছি। ইউটা মিটার পার সেকেন্ডে ছিল, অর্থাৎ এসআই পদ্ধতিতে ছিল, এসআই পদ্ধতিতেই আছি। আর অতিক্রান্ত দূরত্ব, যতটা দূরত্বে যাওয়ার পরে বুলেটটা গতিশীল থেকে গতিহীন হয় সেটা 20 সেন্টিমিটার ছিল, ওটাকে আমরা মিটার এককে করে 0.2 এত মিটার দূরত্বে করে নিয়েছি। এরপরে দেখো আমরা এখানে সমীকরণ ব্যবহার করব। তো আমাদের এই যে বুলেটটা যেহেতু একটা দেওয়ালের মধ্যে প্রবেশ করে গতিহীন হয়, তাহলে বুলেটের মন্দনের পরিমাণ কত সেইটা আমরা প্রথমে দেখব। তাহলে দেখো সমীকরণ আমরা ব্যবহার করছি, এটা স্মৃতিবিজ্ঞানের সমীকরণ 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs। ঠিক আছে, এই যে সমীকরণটা এখানে দেওয়া হলো u0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs, অর্থাৎ অন্তিম গতিবেগ 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs, অর্থাৎ বস্তুটি মন্দন সহ চলেছিল। বুলেটটি দেওয়ালের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার গতি কমতে থাকে, অর্থাৎ মন্দন সহ চলে। অর্থাৎ এখান থেকে আমরা দেখো ইউটা আমরা জানি, এসটা দেওয়াই ছিল আমরা জানি, তাহলে এখান থেকে আমরা মন্দনের পরিমাণ কত সেটা আমরা এখান থেকে সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা মন্দনের পরিমাণ নির্ণয় করব। দেখো মন্দন F ইকুয়াল টু মন্দন F ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার বাই 2s। এই মানগুলো আমরা জানি, বসিয়ে দাও। ইউ স্কোয়ার মানে 400 ইন্টু 400 বাই 2 ইন্টু 0.2। দেখো F ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2s, এটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে মন্দনের পরিমাণ F ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2s। তাহলে মন্দন F ইকুয়াল টু আমরা এটাকে ছোট করে নেব। তাহলে এখান থেকে হচ্ছে এটা হলো, আর এখানে ইকুয়াল টু আমরা ছোট করে এখানে দেখো 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 0.2 ইকুয়াল টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো, তাহলে মন্দনের পরিমাণ F ইকুয়াল টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটা পাওয়া গেল, এটা মন্দনের পরিমাণটা এখান থেকে হলো। এরপর দেখো আমাদেরকে এখানে বলেছে যে দেওয়ালের গড় বাধা কত। দেওয়ালের গড় বাধা কত, এবার দেখো বস্তুটার ভর বলে দিয়েছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বা 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এফটাও পাওয়া গেছে, তাহলে বলের পরিমাণ দেখো বল গড় বাধা F ইকুয়াল টু mf ইকুয়াল টু হচ্ছে দেখো 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 p ইকুয়াল টু বা F ইকুয়াল টু mf। এটা আমরা এখানে বসালাম, বসার পরে দেখো 5 4 20 ইন্টু এটা মাইনাস 2 ছিল, আর 10 টু দি পাওয়ার 3, তার মানে 20,000 এত নিউটন। ঠিক আছে, অর্থাৎ গড় বাধার পরিমাণ F ইকুয়াল টু mf, এটা হচ্ছে গড় বাধার পরিমাণ। বিষয়টা আরেকবার দেখে নাও, অঙ্কটা আমরা আবার বলছি। দেখো 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের বুলেট দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হয়, দেওয়ালের গড় বাধা কত। এখানে আমরা প্রথমে লিখলাম যে ডাটাগুলো ছিল সেগুলো, অর্থাৎ বস্তুর ভর m ইকুয়াল টু 50 গ্রাম, এটাকে কেজিতে পরিবর্তন করা হলো।
তারপরে এর গতিবেগ ছিল 400 মিটার পার সেকেন্ড, এটা ছিল তার প্রাথমিক গতিবেগ। প্রাথমিক গতিবেগ ছিল 400 মিটার পার সেকেন্ড এবং 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হয়, তার মানে 0.2 মিটার প্রবেশ করার পরে গতিহীন হয়। এখান থেকে আমরা দেওয়ালের মধ্যে যখন এটা প্রবেশ করে তখন আমাদের মন্দনের পরিমাণ কত সেটা আমরা নির্ণয় করেছি। সেই স্মৃতিবিজ্ঞানের সমীকরণ v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2fs, কারণ দেওয়ালের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বস্তুটার গতিহীন হতে শুরু করে, অর্থাৎ মন্দন সহ চলে। সেই জন্য আমরা 0 ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2fs এটা আমরা লিখেছি। এখান থেকে আমরা মন্দনের পরিমাণ f ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2s এই সমীকরণটা এখান থেকে করেছি, করার ফলে f এর মানটা আমরা এখান থেকে পেলাম। তারপরে গড় বাধার পরিমাণ f ইকুয়াল টু mf, অর্থাৎ মন্দন সহ যেহেতু চলছে তাই দেওয়াল কর্তৃক বুলেটটার উপরে প্রদত্ত বাধা বল f ইকুয়াল টু হলো mf, এবং mf মানে এখান থেকে m এর মানটা 5 × 10⁻², আর মন্দনের পরিমাণ 4 × 10⁵। এটা আমরা বসালাম, দেখা গেল 20,000 নিউটন দেওয়াল কর্তৃক বাধার সৃষ্টি হয়েছে। সেই জন্য 20 সেন্টিমিটার প্রবেশ করবার পরে এই বুলেটটা, অর্থাৎ 50 গ্রাম ভরের বুলেটটা দেওয়ালের মধ্যে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হয়ে যায়। তো আমরা এইভাবে গাণিতিক সমস্যাগুলো করব। তো গাণিতিক সমস্যাগুলো করবার আগে প্রথমে তোমরা উপাত্তগুলো যেগুলো ডাটা দেওয়া আছে সেগুলোকে খাতায় লিখবে। তো খাতায় লেখা হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারবে যে যে ডাটাগুলো দেওয়া হয়েছে তো তার সেগুলো ব্যবহার করে আমরা কোন সমীকরণ নিতে পারি সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে। নেওয়ার পরে তোমরা এখান থেকে এগুলো বার নির্ণয় করবে। এবং একটা বিষয় এখান থেকে লক্ষ্য করার মতো বিষয় দেখো যে আমরা যখন কোনো একটা গাণিতিক সমস্যার সমাধান করছি তখন শুধুমাত্র ওই অধ্যায়ে যে সূত্রগুলি দেওয়া আছে সেগুলো ব্যবহৃত হবে তা নয়। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র ব্যবহার করার মাধ্যমে কাজটা আমাদের করতে হতে পারে। বিষয়গুলোর দিকে এইভাবে লক্ষ্য করো। এরপর দেখো পরের সমস্যা, আমরা এবার একটা 3 নম্বর দেব। দেখো বলছে 20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়ল। মাটির দ্বারা 10,000 নিউটন বাধা প্রযুক্ত হলে বস্তুটি মাটিতে কতটা প্রবেশ করবে। এখানে অভিকর্ষজ ধরন g সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কী কী উপাত্তগুলি পেলাম দেখো। 20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়লো, তাহলে বস্তুর ভর এখানে দেওয়া হয়েছে দেখো বস্তুর ভর দেওয়া হয়েছে 20 কেজি এবং এইচ যে উচ্চতা থেকে পড়লো সেই উচ্চতাটা এখানে দেওয়া হয়েছে 20 মিটার উচ্চতা থেকে পড়েছে। 20 মিটার উচ্চতা থেকে পড়েছে। মাটি কর্তৃক বাধা বল দশ 10,000 নিউটন দেওয়া আছে। জি এটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। সাধারণভাবে 9.8 হয়, এখানে 10 দেওয়া আছে। এরপরে দেখো অঙ্কটা আমরা আবার একবার বলছি যে 20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়ল। মাটির দ্বারা 10,000 নিউটন বাধা প্রযুক্ত হলে বস্তুটি মাটিতে কতটা প্রবেশ করবে। দেখো এখানে আমরা করব v
ভি স্কয়ার ইকুয়াল টু, দেখো সমীকরণটা হবে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এখানে প্রাথমিক গতিবেগ নেই তাই 2gh লিখলাম, এবং মাটিতে প্রবেশ করবার মুহূর্তে গতিবেগ কত সেটা হলো ভি, অতএব ভি ইকুয়াল টু রুট অফ 2gh। অতএব ভি ইকুয়াল টু রুট, মানগুলো বসিয়ে দাও, 2 × 10 × 20 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। বস্তুটি যখন মাটির মধ্যে প্রবেশের মুহূর্তের গতিবেগ হলো 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা বস্তু যখন 20 মিটার উচ্চতা থেকে ভূমি স্পর্শ করে সেই সময় তার গতিবেগ হয় 20 মিটার পার সেকেন্ড। এবং এখানে যেহেতু প্রাথমিক গতিবেগের বিষয়টা উল্লেখ করা নেই, সেই জন্য আমরা ভাববো যে বস্তুটি স্থির অবস্থা থেকে পড়েছে, 20 মিটার উচ্চতা থেকে যখন সে ভূমি স্পর্শ করছে তখন তার গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর দেখো বস্তুটির মন্দন। মাটির মধ্যে মন্দন, দেখো বস্তুটি মাটির মধ্যে প্রবেশ করার পর ধরো এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এখান থেকে পাবো 0 ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস 2fs। ঠিক আছে, ভি স্কয়ার মাইনাস 2fs হলো, এবং এখান থেকে আমরা পাবো s ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2f। ঠিক আছে, এইটা আমাদের নির্ণয় করতে হবে যে মাটির মধ্যে প্রবেশের পর s দূরত্ব অতিক্রম করে বস্তুটি থেমে যাবে। মন্দনটা আমরা কিভাবে নির্ণয় করব, যেহেতু মাটির বাধা বলটা বলে দেওয়া আছে, অতএব f ইকুয়াল টু আমরা mf এই সমীকরণ দেখব, তাহলে f এর মান ইকুয়াল টু হলো f/m, এখান থেকে আমরা এটা পেয়ে যাব। এরপর দেখো s ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম ভি স্কয়ার বাই 2, f এর জায়গায় পেলাম এখানে f, উপরে লিখলাম m। ঠিক আছে, এরপর দেখো অতএব s ইকুয়াল টু m ভি স্কয়ার বাই 2f, এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো m এর মান 20 কেজি, v এর মান 20, তাহলে এটা হলো 400, 2 × 10,000 হয়ে গেল। বাধা বল, দেখো .4 মিটার ইকুয়াল টু 40 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 40 সেন্টিমিটার অতিক্রম করে বস্তুটি থেমে যাবে। এখানে লক্ষ্য করে দেখো
20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়েছিল এবং মাটিতে পড়বার পর মাটি দ্বারা 10,000 নিউটন বাধা বল প্রযুক্ত হলো। তখন মাটিতে সেটা 40 সেন্টিমিটার প্রবেশ করে